ফটো তোলার ছোট্ট একটা স্টুডিও, রাস্তার কাছে ছিল সেই স্টুডিওটা। সূর্যদেব আজ বড় করুণ, তার আলোর ছটা আজ অনুপস্থিত রাস্তায় এবং স্টুডিওর ভেতরে। সেই কোন ভোর সকাল থেকে লন্ডনের আকাশ আবছায়া অন্ধকারের চাদরে ঢাকা পড়ে রয়েছে। এর ফলে শীতের প্রকোপ দারুণভাবে বেড়ে গেছে আজ। তাই স্বভাবতই পথচারীরা সেই হাড়ভাঙা শীতে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি রাস্তা পেরিয়ে একটু উষ্ণতা লাভের জন্য যে যার বাড়িতে ঢুকে পড়ার জন্য ব্যস্ত। ধীরে ধীরে এই তুষারপাত শুরু, তবে তাতে ময়লা বা আবর্জনা জমবার মতো অবস্থা হয়নি এখনো। কনকনে ঠান্ডা বাতাস গায়ে সূঁচ বেঁধার মতো অবস্থা। তার হাত থেকে বাঁচার জন্য মিস্টার মার্টিমার জেনকিন তার মলিন শতছিন্ন কোটের কলারটা গায়ে তোলার চেষ্টা করছিল। সেই স্টুডিওর একজন ফটোগ্রাফার। আজ কোনো খদ্দের নেই। বাইরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে তাতে কারো আসার সম্ভাবনাও নেই। তাই কিছু না পাওয়ার হতাশায় বাইরে দাঁড়িয়ে ঠান্ডা হাতে কোনো রকমের স্টুডিওর গেট বন্ধ করছিল। তখন 6টা বাজতে মিনিট 5 বাকি ছিল। গেটের শেষ তালাটা লাগাবার আগে শোকেসে সাজানো রাজকীয় স্থাপত্যর এক হৃষ্টপুষ্ট সুস্বাস্থ্যের অধিকারী লোকের প্রতিকৃতির দিকে দৃষ্টি ফেলে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর তালায় চাবি লাগিয়ে পাশের দরজা দিয়ে ভেতরে ঢোকবার জন্য এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করতে গিয়ে তার কেমন যেন মনে হলো পেছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে ঘুরে দাঁড়াতেই সরু প্যাসেজে একজন লোক তার দিকে তাকিয়ে রয়েছে। অদ্ভুত দৃশ্যটা জেনকিনকে সচকিত করে তুলল। আচমকা লাফিয়ে উঠল সে। আশ্চর্য, লোকটা তার এত কাছে অথচ তাকে ভেতরে ঢুকতে দেখা গেল না। তার চোখ দুটি বিষণ্ণতায় ভরা এবং তাতে স্বনির্বন্ধ অনুরোধের ভাব ফুটে উঠতে দেখা গেল। জেনকিন আগেই তার সহকারীকে ছুটি দিয়ে দিয়েছিল সেদিনকার মতন। সেই ছোট্ট দোতলা বাড়িতে দ্বিতীয় ব্যক্তি বলতে আর কেউ নেই। সে যখন পিছন ফিরেছিল সেই সময় অন্ধকারে লোকটা নিশ্চয়ই ভেতরে ঢুকে পড়ে থাকবে, এমনই একটা কিছু সে ভেবে নিল। কে কে হতে পারে সে, আর কি বা চাইতে পারে সে? সে কি ভিখারি, কোনো খদ্দের কিংবা কোনো দুষ্কৃতিকারী? যাই হোক, ঘটনার আকস্মিকতা কাটিয়ে জেনকিন আগন্তুককে সম্ভাষণ জানাতে গিয়ে বলল, শুভ সন্ধ্যা। তবে তার কথা বলার মধ্যে সামান্য ভদ্রতার চিহ্ন মাত্র ছিল না, যা সাধারণত সে তার খদ্দেরদের দেখিয়ে থাকে। স্যার শব্দটাও সে যোগ করতে যাচ্ছিল, কিন্তু চেপে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলো সে। সেই সময় আগন্তুক একটু নড়ে চড়ে উঠলে আলোটা তার মুখের উপর গিয়ে পড়ল, আর তখনই জেনকিন তাকে চিনতে পারল। যদি সে ভুল না করে থাকে তাহলে আগন্তুক হচ্ছে বড় রাস্তার পুরনো বইয়ের দোকানের মালিক। ওহো, মিস্টার উইলসন, আপনি এই দুর্যোগের দিনে? একটু ঢোক গিলে বলল, এই কারণে যে ঠিক নিশ্চিত হতে পারছিলাম না। আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলোটা ঠিক মতো না পড়ায় আমি আপনাকে চিনতে পারিনি। তাছাড়া ব্যাপার কি জানেন, আমি দোকানটা এখন বন্ধ করছি। লোকটি নীরবে মাথা নিচু করে বলল, আপনি ভেতরে আসবেন না? আসুন প্লিজ। জেনকিন তাকে পথ দেখিয়ে ভিতরে নিয়ে গেল। ব্যাপারটা তাকে ভীষণ ভাবিয়ে তুলল। আগন্তুক তার ঠিক খদ্দেরের মধ্যে পড়ে না, তাছাড়া সে যে তাকে চেনে তাও ঠিক করে উঠতে পারছিল না। তবে মাঝে মাঝে তার কাছে কিছু কাগজ কিনতে কিংবা অন্য কিছুর জন্য আসতে দেখেছে। সে এখন বেশ বুঝতে পারছে লোকটা খুবই অসুস্থ এবং ক্লান্ত। মুখটা তার ফ্যাকাশে আর বিষণ্ণ। তাই তার হঠাৎই আগমন সে কেমন যেন একটু অস্বস্তিতে হয়ে পড়ল। তার মানসিক বিপর্যয় ঘটতে দেখা গেল। এই জন্য সে দুঃখিত এবং ব্যথিত। স্টুডিওর মধ্যে তারা ঢুকলো। আশ্চর্য, আগন্তুকই আগে ভাগে এগিয়ে নিজের থেকে এমন সহজভাবে ঘরে ঢুকলো যেন এখানকার সবকিছু তার জানা আছে, চেনা আছে। লোকটি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। লোকটা নীরবে সোজা ঘরের মধ্যে ঢুকে তুলি রং করা গাছের পর্দার দিকে পিছন করে ক্যামেরার সামনে তাকিয়ে চেয়ারে বসে পড়ল। স্টুডিও ঘরে তীব্রভাবে আলো জ্বলছিল। চেয়ারের উপর জুস্সই করে বসে আড়াআড়িভাবে পা দুটো রেখে কাগজের ফুল দিয়ে সাজানো টেবিলটা টেনে এনে তার উপর হাত রেখে তাকিয়ে রইল বিশেষ ভঙ্গিমায়। তার সেই ভাবভঙ্গি যেন বলে দিচ্ছিল, আমার ফটো তুলুন। সোজা লেন্সের দিকে তাকিয়েছিল সে। তবে ক্যামেরাটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তার হাবভাবে আরো একটা ব্যাপার প্রকাশ পাচ্ছিল, ফটোগ্রাফারকে গ্রাহ্য করে না সে। কিন্তু জেনকিন তখনও দরজার পাশে দাঁড়িয়ে ছিল।
তার মনে হলো একটা ঠান্ডা কনকনে বাতাস যেন তার মুখের উপর দিয়ে বয়ে গেল। যদিও তার রাস্তার ঠান্ডা বাতাস নয়, সে আরও অনুভব করলো তার মাথার সব চুল খাড়া হয়ে উঠছে। তার সিদ্ধানা দিয়ে যেন একটা হিমশীতল বাতাস বয়ে গেল। তার সেই ফ্যাকাশে বিষণ্ণ মুখে এবং কালো কাপড়ে ঢাকা দেওয়া ক্যামেরার প্রতি স্থির দৃষ্টি চোখ দেখে এসে অসুস্থতার লক্ষণে স্পষ্ট ফুটে উঠতে দেখা গেল। যেখানে প্রাণের কোনো স্পন্দন নেই, যেখানে কোনো আশা নেই, ভবিষ্যৎ নেই, ভরসা নেই। তাই এসবের মধ্যে দিয়ে যেটা খুবই স্পষ্ট সেটা দেখতে পেল সে, আর তা হলো মৃত্যু। হিমশীতল স্পর্শের মতো নিশ্চিত নিশ্চল মৃত্যু। অবশ্যই চিন্তাটা মাত্র 1 সেকেন্ডের জন্য উদয় হয়ে সঙ্গে সঙ্গে চলে গেল, আর সমস্ত ঘটনাটা ঘটতে 2 মিনিটের বেশি সময় লাগলো না। যাই হোক, জেনকিন তার মনটাকে শক্ত করে মন থেকে সব দুশ্চিন্তা দূর করে কাজের প্রসঙ্গে এলো। একটু নড়াচড়া সুরেই সে বলল, আমাকে ক্ষমা করবেন, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। আমার অনুমান আপনি নিশ্চয়ই আপনার ফটো তুলতে চান। আসলে সারাদিন আমার খুব ব্যস্ততায় কেটেছে, তার উপর এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মন মেজাজ ভালো ছিল না। একটু উষ্ণতার জন্য নির্দিষ্ট সময়ের অনেক আগে স্টুডিও বন্ধ করতে যাচ্ছিলাম, তাই এই সময় আমি কাউকে আশা করিনি। সে যখন কথা বলছিল তখন দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 6টা ঘন্টা বাজার শব্দ হলো, কিন্তু শব্দটা আদৌ তার কানে যায়নি। মনের মধ্যেও তখন তার অন্য আর একটা চিন্তা খেলছিল, আর সেই চিন্তাটা হলো একজন লোকের অসুস্থ অবস্থায় তার ফটো তোলা কি উচিত হবে, বিশেষ করে মৃত্যু যখন তার শিয়রে এসে হাজির হয়েছে। হায় ঈশ্বর, এই হেন মানুষের ফটোটা ভালো করে তুলতে গেলে স্বভাবতই অনেক পরিশ্রম করতে হবে, অনেক মাথা ঘামাতে হবে। এইসব 7-5 ভেবে মনে মনে সে ছবিটার সাইজ, দাম কি হতে পারে তা নিয়ে ভাবতে লাগলো। আর ওদিকে আগন্তুকটি নীরবে চেয়ারে বসে রইল, তার মুখে কোনো কথা নেই। এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল তার ভীষণ তাড়া আছে, তাই অহেতুক কথা না বলে কাজটা তাড়াতাড়ি সেরে ফেললেই হয়। ফটোগ্রাফার ভাবতে থাকে, অনেক লোকই এরকম দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে ফটো তোলাটা যেন এক যন্ত্রণাদায়ক ব্যাপার। খদ্দেরের জুৎসই করে বসাতে সে যেন বেশ গর্ব অনুভব করে, কিন্তু এ লোকটা তো তার নিয়মিত খদ্দের নয়, আদপে একেবারেই বাজে লোক। লোকটাকে ঠিকমতো বসাবার জন্য একবারের জন্য স্পর্শ করেনি, এমনকি তার এমন মারাত্মক অসুস্থ ভাব দেখে তার কাছে যাওয়ার সাহস পর্যন্ত পায়নি। মিস্টার উইলসন, এখন যে একটা ফ্ল্যাশ লাইটের দরকার, এই বলে সে ক্যামেরা স্ট্যান্ডটাকে অধৈর্য হয়ে নাড়াচাড়া করতে করতে লোকটার অনেক কাছে নিয়ে এলো। লোকটা অস্থির হয়ে উঠে মাথাটা একটু নাড়ালো। জেনকিনের খুব ইচ্ছে হলো তাকে বলে অন্য কোনো দিন আসার জন্য, তার অসুস্থতার সম্পর্কে একটু সমবেদনা জানাতে। আসলে তার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে তার জিহাবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসলো। তার সঙ্গে এই ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা একেবারেই অসম্ভব। ব্যবসার খাতিরে বড় জোর কিছুক্ষণ বসে গল্প করা যেতে পারে, তার বেশি কিছু নয়। বলা বাহুল্য, জেনকিন হতভম্ব হয়ে গেল, হারিয়ে গেল সে। এমনকি তার মতো নিজেকে সে যেন আর খুঁজেই পেল না। সেই সঙ্গে আবার তার অস্বস্তি বোধটা ক্রমশ যেন বেড়ে উঠতে থাকলো। সে এবার ব্যস্ত হয়ে উঠল। সেও তখন এটাই চাইছে, লোকটির ফটো তোলার কাজটা যত শিগগির সম্ভব সেরে ফেলে তাকে মানে বিদায় করে দিতে পারলেই ভালো হয়। সে এবার তার এতক্ষণের সব চিন্তা ভাবনার বাস্তব রূপ দিয়ে ফ্ল্যাশ লাইটটা ঘোরাবার অপেক্ষায় রেখে তার মাথার উপর কালো ভেলভেটের কাপড় চাপিয়ে ক্যামেরার লেন্স দিয়ে উঁকি মেরে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ একটা আলোর ঝলক, একটা মুখ, একজোড়া অসহায় চোখের চাউনি। হায় ঈশ্বর, এমনই মুখ তার, অথচ সে নয়। শুধু আলোর এক চমক বিদ্যুতের মতো ঝলসে উঠল ক্যামেরার পর্দায়। সঙ্গে সঙ্গে জেনকিনের চোখ ধাঁধিয়ে উঠল, বলতে গেলে প্রায় অন্ধকার ছিল, একেবারে পুরোপুরি তীব্র আলোকের ঝলকানি। জেনকিনের তখন মনে হলো সে যেন ক্যামেরা সেই কালো কাপড়ের সঙ্গে জড়িয়ে রইল, চোখ বন্ধ, দম নিয়ে নিঃশ্বাস নিচ্ছে। মন থেকে সব দ্বিধা, সংকোচ বা ভয় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার বুক ফুলিয়ে দাঁড়িয়ে লেন্সের মধ্যে দ্বিতীয়বার সামনের দিকে তাকিয়ে দেখতে গিয়ে আর এক দফা চমকে উঠল। কেউ নেই। বাঁ হাতে টুপিটা উত্তেজিতভাবে চেপে ধরে ক্যামেরার উপর দিয়ে চেয়ারের দিকে তাকালো। জেনকিনের পা দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো। ঘরের চারিদিকে একবার চকিত দৃষ্টিতে তাকিয়ে দেখে নিয়ে তারপর দৌড় দিল। চেয়ার উল্টে ফেলে দিয়ে এক ছুটে প্যাসেজে গিয়ে হাজির হলো সে। প্যাসেজ একেবারে ফাঁকা, জনমানব শূন্য, বাইরে যাবার দরজা বন্ধ। আগন্তুক কর্পূরের মতো উঠে দাঁড়ালো, যেন কখনো সে এখানে ছিল না।
ভয়ে উত্তেজনায় তার মাথা সব চুল একেবারে খারাপ হয়ে উঠল, তার গায়ের চামড়া কুঁচকে গেল, তার শীত দাঁড়া দিয়ে আবার নেমে এলো একটা হিমশীতল প্রবাহ। একটু পরেই জেনকিন আবার স্টুডিওতে ফিরে এলো, তেমনই উত্তেজিতভাবে আবার দেখতে লাগলো। চেয়ারটা তেমনই খালি পড়ে রয়েছে, পিছনে ধুলো মলিন পর্দায় গাছ আঁকা, তার পাশে ফুল সমেত একটা ফুলদানি গোল টেবিলের উপর বসানো ছিল। অথচ কিছুক্ষণ আগে ওই চেয়ারের উপর মৃত্যু পথযাত্রীর মতো দেখতে মিস্টার উইলসন বসেছিল। হঠাৎ তার মনে হলো, তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম না তো? সে যাই হোক না কেন, আমি নিশ্চয়ই কিছু একটা দেখছিলাম। সবকিছু তার ভাষা ভাষা মনে পড়ছে, কাগজে পত্রপত্রিকায় এরকম কাহিনী শুনেছে সে। বিপদ থেকে মানুষকে বাঁচাবার অদ্ভুত সংকেত জানানোর গল্প, কিংবা স্বপ্নে দেখা কোনো মানুষকে তার কোনো বিপদের আশঙ্কা থেকে রক্ষা করতে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নানান রোমাঞ্চকর কাহিনী। তার সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে অশুভ কিছু একটা ঘটতে যাচ্ছে। কিছুক্ষণ স্থির চোখে দাঁড়িয়ে রইল। তার আশা হঠাৎ এমন যেন এসেছিল তেমনই হয়তো সে আবার ফিরে আসবে। সমস্ত ঘটনা সে আবার এক এক করে মনে করার চেষ্টা করলো এই সময়। কিন্তু তার দুটো ব্যাপার মনে পড়ে গেল, যা সে আগে কখনো ভাবেনি। কিন্তু সেসব কথা ভেবে এখন তার খুব অবাক লাগছে। আশ্চর্য, আগন্তুক মুখে একটা কথাও বলেনি, আর সে নিজে তাকে একবারও স্পর্শ করেনি। এর বেশি কিছু সে আর ভাবতে পারলো না। তাই আর কোনো চিন্তা না করে সে টুপি আর কোট নিয়ে বেরিয়ে পড়লো সামনের বড় রাস্তার উপর, ছোট্ট স্টুডিওর উদ্দেশ্যে কিছু কালি আর কাগজ কেনার জন্য। অবশ্য সেগুলো তার কোনো প্রয়োজন ছিল না। স্টুডিওটা সেই একই অবস্থায় রয়েছে, তবে কেবল উইলসনকে দেখা যাচ্ছে না। একজন দীর্ঘদেহী লোক তার সহকর্মীর সঙ্গে নিচু গলায় কথা বলছে। জেনকিন হাত নেড়ে তাকে অভিবাদন করে ভেতরে ঢুকলো। সস্তা দামে স্টাইলোগ্রাফিক কলম দেখতে লাগলো আর অপেক্ষা করতে থাকলো কখন তাদের আলোচনা শেষ হয়। তাদের সেই আলোচনার টুকরো টুকরো কথা জেনকিনের কানে আসতে থাকলো। তাছাড়া সে জানে এই ধরনের ছোট ছোট দোকানে মাঝে মধ্যে নামি দামি লোকেদের আবির্ভাব ঘটে থাকে। নিশ্চয়ই তাদের কেউ একজন হবে। দীর্ঘদেহী লোকটা তখন বলছে, হ্যাঁ, মৃত্যু পথযাত্রী লোকটির এই শেষ কথাগুলো সত্যি অসাধারণ, অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। আপনার সেই বিজ্ঞানীর কথা মনে পড়ে? আরো আরো আলো, ঠিক সেই রকম, তাই না? বই বিক্রেতা মাথা নেড়ে সাই দিতে গিয়ে বলল, কথাটা আপনি খুব সুন্দর বলেছেন। দীর্ঘদেহী লোকটার কথা বলা হয় বোধহয় শেষ হয়ে এলো। জেনকিন কলমগুলোর উপর একটু ঝুঁকে পড়লো। লোকটি চলে যেতে উদ্যত হয়ে বলল, এটাও সেদিক থেকে খুব সুন্দর, পুরনো প্রতিজ্ঞা, বুঝলে কি না? যা প্রতিজ্ঞা পূর্ণ হয়নি, আবার বৃষ্টিতের গহ্বরে তলিয়েও যায়নি। বেকারগ্রস্ত রোগীর মতো ঘোরের বসে হঠাৎ প্রকাশ। বিচিত্র, সবই বিচিত্র। জীবনের শেষ দিন পর্যন্ত লোকটি সৎ ছিল। তার বিবেক একটা বিরাট ভূমিকা নিয়েছিল তাকে সৎপথে চালিত করার জন্য। গত 20 বছর ধরে আমি তো তাকে দেখে আসছি, কথার খেলাপ সে কখনো করেনি। এমন সময় একটা গাড়ির যান্ত্রিক আওয়াজে বাকি কথাগুলো তারা শোনা গেল না। লোকটা দরজার দিকে এগোতে থাকলো। বই বিক্রেতাকে বলতে শোনা গেল, তারা যখন তাকে দেখছিল সে তখন অর্ধেক সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। আর সেই একই কথা বারবার বলে চলছে, আমার স্ত্রীকে কথা দিয়েছি আবার উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য। সে খুবই জিদ ধরছিল। হ্যাঁ, সেরকমই কথাই আমি শুনেছি। তারপর থেকে আমার মনে হয় যে তার এই তাড়াতাড়ি মৃত্যুর জন্য ওটাই একমাত্র কারণ। তার ঠিক 15 মিনিট পরেই তার জীবনের মৃত্যু ঘনিয়ে আসে। তার চোখের আলো নিভে যায় চিরতরে। আগের মতোই তার শেষ কথা ছিল এইরকম, আমার স্ত্রীকে আমি কথা দিয়েছি। দীর্ঘদেহী লোকটি এবার চলে গেল। ওদিকে জেনকিনও তার জিনিস কেনার কথা ভুলে গেল। কখন এটা ঘটেছে তার নিজের কণ্ঠস্বর নিজেই চিনতে পারলো না। যে উত্তরটা সে শুনছিল 1 মিনিট পরে বাড়ি যাবার জন্য রাস্তায় নেমে তার কানের মধ্যে সেটা সজোরে বাজতে থাকলো, অনুরণিত হতে থাকলো। সেটা 6টা বাজার কয়েক মিনিট আগের ঘটনা। বেশ কয়েকদিন ধরে ভুগছিল সে। প্রচণ্ড জ্বর গায়ে সে বিছানা নিয়ে নেমে সিঁড়ি দিয়ে নামছিল। সেই সময় তাকে ধরে ফেলা হয়। সে তখন চিৎকার করে বলছে তার ছবি তোলার জন্য আপনার কাছে যেতে ভুলে গেছে। হ্যাঁ, সত্যি সেটা খুবই দুঃখের ব্যাপার। তবে জেনকিন তার স্টুডিও তার ফিরে গেল না। তার স্টুডিও ঘরে সারা রাত ধরে আলো জ্বলতে থাকলো। পাশের একটা ছোট ঘরে রাত কাটিয়ে দিল সে। পরের দিন সে তার সহকর্মীকে ছবির প্লেট ধুতে বলল। কিছুক্ষণ পর ডাকরুম থেকে ফিরে এসে সে বলল, স্যার, এটাতে দোষ হয়েছে, কোনো ছবি নেই, স্রেফ এক ঝলক আলো, অস্বাভাবিক রকম উজ্জ্বল সেই আলো। ঠিক আছে, যেরকম পারো পিন করার ব্যবস্থা করো, জেনকিন বলল। 6 মাস পরে জেনকিন হঠাৎ একদিন সেই প্লেট আর পিনটা দেখলো। স্তব্ধ, হতবাক সে। বিস্ময় ভরা চোখে সে দেখলো দুটো থেকেই অদ্ভুত আলোর রেখা উদাও হয়ে গেছে।
সেই অস্বাভাবিক রকমের উজ্জ্বলতা সেগুলো তো কখনো ছিল না। তা দেখে মনে হয় না এই উধাও হয়ে যাওয়াটাও রহস্যময় থেকে গেছে আজও। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাই করি।